ভূমিধস বিজয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠনে বিজেপি। মন্ত্রিসভার শপথ 9 মে, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শুভেন্দু। তৃণমূলের অফিস ভাঙচুর, উত্তেজনা। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলে তিস্তার পানি গড়ানোর আশা, দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাবের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষক। অমীমাংসিত ইস্যুতে জোরালো কূটনীতির তাগিদ। চাইলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল সম্ভব নয়। স্বার্থবিরোধী কিছু থাকলে পুনর্বিবেচনার সুযোগ দেখছেন বাণিজ্যমন্ত্রী। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। বৃষ্টি উজানের ঝলে নতুন করে ডুবছে হাওড়ের ধান, কাটছে না কৃষকের দুর্ভোগ। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত চাষিদের দিয়ে শুরু হচ্ছে সরকারের প্রণোদনা দেয়া। এবং 13 বছর ধরে বিচারের অপেক্ষায় শাপলা চত্বরে নিহতের পরিবার। মামলার তদন্ত শেষ পর্যায়ে। ফ্যাসিবাদ পুনরুত্থান ঠেকাতে জড়িতদের মুখোশ উন্মোচনের দাবি। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। ভারতের পশ্চিমবঙ্গে ভূমিধস জয়ের পর সরকার গঠন করছে বিজেপি। 9 মে শপথ নেওয়ার কথা রয়েছে নতুন মন্ত্রিসভার। এর মধ্যে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী তা নিয়ে চলছে আলোচনা। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শুভেন্দু অধিকারী। এদিকে আনুষ্ঠানিকভাবে এখনো হার স্বীকার করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল প্রকাশের পরই রাতভর বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের অফিসে ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজ্যে। 2020 সালের পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে এক সভায় অমিত শাহর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। কিন্তু 2021 সালে বিধানসভা নির্বাচনে হেরে যায় বিজেপি। তবে 2026 সালে ভূমিধস বিজয় পেয়েছে গেরুয়া শিবির। একসময় নিজের আদর্শিক নেত্রী, বর্তমানের কট্টর বিরোধীমুখ মমতাকে হারালেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, রাজ্য বিজেপি গত 6 বছর ধরেই শুভেন্দুকে যেভাবে প্রচারে সামনে এনেছে তাতে অনেকেই মনে করছেন বিজেপির এই জয়ের অন্যতম কারিগরের মাথায় উঠতে পারে মুখ্যমন্ত্রীর মুকুট। যদিও আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন বর্তমান রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত। তবে মোদি, অমিত শাহ শেষ পর্যন্ত কাকে চেয়ারে বসান তা দেখতে অপেক্ষা করতে হবে 9 মে পর্যন্ত। সেদিনই হবে রাজ্য সরকারের শপথ গ্রহণ। এদিকে আরও একটি বিষয় নিয়ে জোর জল্পনা চলছে। 2011 সালে ক্ষমতায় বসার পর বামদের মহাকরণে না বসে হাওড়ার 15 তলা ভবনকে নবান্ন নাম দিয়ে সচিবালয় করেন মমতা। বিজেপির মুখ্যমন্ত্রী মমতা সেই অফিসে বসবেন না। নিজেদের সরকার পরিচালনার জন্য বামদের মহাকরণে না নতুন কোনো ঠিকানায় বসবে বিজেপির নতুন রাজ্য সরকারের অফিস, তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মেয়াদ শেষ 7 মে। এর আগে যে কোনো সময় তাকে পদত্যাগ করতে হবে। রাজনৈতিক সূত্র বলছে মুখ্যমন্ত্রীর পদ থেকে শিগগিরই পদত্যাগ করতে পারেন মমতা। এরপর রাজ্যপাল আর এন রবি তাকে নতুন সরকারের শপথ নেওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের অনুরোধ করবেন। এর আগে নির্বাচনে হারের পর ভোট কারচুপির অভিযোগ তোলেন মমতা। আর শুভেন্দু বলেন ভবানীপুরের মুসলিমরা তাকে ভোট দেননি। এরা হচ্ছে দানবিক পার্টি। 100টা সিট লুট করেছে। 100 more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. मुसलमान वोट देने के लिए निकला, सब ममता को वोट दिया और मुझे लोग ने आशीर्वाद देकर जिताया। এদিকে বিজেপির বিপুল জয়ের পরও আনুষ্ঠানিকভাবে এখনো বিজয় মিছিল হয়নি। তবে ফল প্রকাশের পরই কোথাও কোথাও তৃণমূলের অফিসে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলে বাংলাদেশ ভারতের সম্পর্কে তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। কেন্দ্র রাজ্যে একই দল ক্ষমতায় থাকায় তিস্তা সহ অমীমাংসিত ইস্যু সুরাহার সম্ভাবনা গতি পেতে পারে বলে মনে করেন তারা। এজন্য ঢাকাকে জোরালো কূটনৈতিক উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তার পানি বন্টন। 2011 সালে তিস্তার পানি বন্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাধা দিলে তা থেকে সরে যায় ভারত। 1.5 দশক পার হলেও আর তিস্তার পানি বন্টন চুক্তির কোনো অগ্রগতি হয়নি। কিন্তু এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে বিদায় নিতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরের জয়ের মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে আসছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার।
ভারতের কোনো বিশেষ রাজ্যের নির্বাচনে কোনো দল জিতল বা হারল তা নিয়ে খুব বেশি বিচলিত নয় বাংলাদেশ। তবে খরা মৌসুমে বাংলাদেশের দুঃখ তিস্তার পানি বন্টন চুক্তি এবার আলোর মুখ দেখবে এমন আশায় ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার, তাই একটি রাজ্যের সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ ভারত সম্পর্কের বড় চিত্রে তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা কম। বাংলাদেশের সাথে যে সম্পর্ক ভারতে, সেই সম্পর্কে কিছু কিছু বিষয় সমাধান হয়নি। তিস্তা চুক্তি এখনও স্বাক্ষর হয়নি এবং মমতা ব্যানার্জি তার পিছনে বাধা হিসেবে কাজ করেছেন। শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশের জন্য কতখানি সহানুভূতিশীল বা বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করবে সেটা এখন ভবিষ্যৎ বলে দেবে। বিশ্লেষকদের মতে বিজেপি যদি রাজ্য ও কেন্দ্রে একই সঙ্গে ক্ষমতায় থাকে তাহলে নীতিগত সমন্বয় সহজ হতে পারে। এতে তিস্তা চুক্তির মতো ইস্যুতে আলোচনার গতি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সাথে সম্পর্ক প্রভাব পড়বে না, তারপরেও একটা উদ্যোগ নিতে হবে দুই পক্ষ থেকেই যে সম্পর্কটাকে কিভাবে আরও স্বাভাবিক সহজ করা যায়, সেই চেষ্টাটা আমার মনে হয় যে দুই পক্ষেরই গরজ আছে। সুতরাং সম্পর্কটা আমার ধারণা যে আপাতত অন্তত ভালোই হবে, কোনো সমস্যা বড় রকমের কিছু হবে না। আমি মনে করি যে শেষ পর্যন্ত যদি আমরা তিস্তাতে চীনাদের কাজ করাই, তারপরেও ভারতের পক্ষ থেকে বড় রকমের কোনো আপত্তি হবে না। হয়তো তারা খুশি হতো যদি আমরা তাদেরকেও ইনভলভ করতে পারতাম, তাহলে সেরকম আমাদের সরকার ভেবে দেখতে হবে যে সেরকম সুযোগ আছে কিনা। বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে পারস্পরিক স্বার্থে ঢাকা ও দিল্লির মধ্যে কার্যকর কূটনীতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপি নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এই মন্তব্য করেন তিনি। আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে নিজ দেশের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। গয়েশ্বর চন্দ্র বলেন, নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে তারেক রহমানের সরকার। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সুদিন ফিরিয়ে আনা হবে। আমাদের দেশের ভোটে রাজনীতিতে বহুমাত্রিক বহু দেশের নানা ধরনের ভাবনাও থাকে, চাপও থাকে। তো আমরা সেই দিকে স্বাধীনতায় বিশ্বাস করি, সার্বভৌমত্বে বিশ্বাস করি, অন্যের সার্বভৌমত্বের প্রতিও আমাদের একটা সম্মান আছে। সেই কারণে কোন দল ক্ষমতা আসবে এটা বড় নয়। ভারতীয় জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করছে তাদের সাথে আমরা তাদেরকে সামনে রেখে আমরা করছি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার পেয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, চাইলেই এই চুক্তি বাতিল করা সম্ভব নয়, তবে নিজেদের স্বার্থবিরোধী কিছু থাকলে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান মন্ত্রী। এ নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। দেশের স্বার্থ সুরক্ষার দিকে সরকার নজর দিবে বলে জানান তিনি। এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটি হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। দেশের স্বার্থের অনুকূলে যাই তেমন কাজই করব, সেই জন্যই আমরা কমিটেড এবং সেই জন্য এই দেশ পরিচালনার দায়িত্বে এই দেশের মানুষ আমাদের বসিয়েছে। একটা চুক্তির সেলফ কেয়ারিং এলিমেন্ট থাকে, এই চুক্তিরও সেলফ কেয়ারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে এখনো উদ্বেগ আছে। পরিস্থিতির অবনতি হলে তার জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তবে এই মুহূর্তে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে বলেও নিশ্চিত করেছেন তিনি। হামের শিশু মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, 1,61,00,000 শিশু হামের টিকা পেয়েছে, যা 89%। এছাড়া সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তরল জ্বালানির কথা বলি, ওটাও তরল এলএনজি, কিন্তু এটা পরবর্তীতে গ্যাস হয়ে আমাদের যেহেতু এলএনজি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র অনেক বেশি আছে, এটা প্রাপ্যতারও সংকট তৈরি হয়েছে। একটা সংকটের কারণে যদি 20-25% এলএনজির সংকট হয়ে যায়,
তখন আপনি টাকা দিলেও 2.5 গুণ 3 গুণ দামে কিনতে চাইলেও সবসময় পেয়ে ওঠা হবে না। সো এই ধরনের সংকট হতে পারে, আমি বলছি না যে হবেই, কিন্তু সরকার সর্বোচ্চ চেষ্টাও করবে, কিন্তু জনগণের এক ধরনের মানসিক প্রস্তুতি একটু রাখা লাগবে। সময় সংবাদে আরো থাকছে, বিনিয়োগ মন্দায় বেসরকারি খাতে কমছে ঋণ প্রবাহ, উল্টো দিকে ব্যাংক থেকে ধার বাড়ছে সরকারের, অলস টাকার চাপ কমাতেও মূল্যস্ফীতি নিয়ে সতর্কতা। হাওরে পানি কমলেও নষ্ট হয়ে গেছে অধিকাংশ ফসল, এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে খাদ্য ও আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। রোদ না থাকায় কিশোরগঞ্জে নষ্ট হচ্ছে অধিকাংশ জমির ধান। জেলায় এখনো তলিয়ে আছে 12,500 হেক্টর ফসলি জমি। ক্ষতির শিকার হয়েছেন 49,000 কৃষক। ইটনা, মিঠামন ও অষ্টগ্রামে হাওর পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ রহমান খান। এদিকে মৌলভীবাজারে 2,497 হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে আছে। ক্ষতিগ্রস্ত চাষিদের প্রণোদনা দেয়া শুরু করতে সুনামগঞ্জে গেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত চাষিদের খাদ্য আর্থিক সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন কৃষি ও ত্রাণমন্ত্রী। এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, সরাসরি যাচ্ছি তার কাছে। শাফি, দেখুন, একটা বিষয় কিন্তু বলা হচ্ছিল যে আমরা টেলিভিশনে যা দেখি প্রশাসনের তরফ থেকে যে সমস্ত তথ্য দেওয়া হয় তা আসলে তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি এই হাওরগুলোতে বিরাজ করছে, সুনামগঞ্জ, নেত্রকোনা সহ অন্যান্য জায়গায়। আজকে কিন্তু আসলে এই তথ্যের এই পরিস্থিতিটা আসলে কেমন তা দেখার জন্য এই সুনামগঞ্জে এসেছেন বাংলাদেশের কৃষি মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসির এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পাশাপাশি প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক একজন উপদেষ্টা এখানে উপস্থিত হয়েছেন। তারা সরেজমিনে এসে এই বিষয়গুলো আসলে দেখার চেষ্টা করেছেন এবং শুরুতেই কিন্তু এই সার্কিট হাউসে একটি সব রাজনৈতিক দল, সাধারণ কৃষক এবং যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদের সঙ্গে একটি মতবিনিময় করে পুরো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছেন। এখানে শুরুর দিকে যে বিষয়টা হলো যে প্রশাসনের তরফ থেকে এতদিন ধরে যে সমস্ত তথ্য দেওয়া হলো তার একেবারে খুব কড়া সমালোচনা করেছেন এবং এর বিরোধিতা করেছেন। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত 80% ধান কাটা হয়েছে, কিন্তু এখানে যারা কৃষকরা আছেন এবং মাঠের কর্মী যারা আছেন তারা বিরোধিতা করেছেন যে তারা বলছে যে এখন পর্যন্ত প্রায় 50% মতো ধানও কাটা হয়নি এবং যেটাও কাটা হয়েছে সেটাও রোদের কারণে শুকানো যায়নি এবং স্থানীয়দের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় 2 লক্ষ কৃষক এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই মাঠ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে 50,000-এর মতো কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই আলোচনাটি চলবে এবং মন্ত্রী যারা আছেন তারা এখানে একটা সিদ্ধান্ত নেবেন যে আগামী 3 মাস কিভাবে যে সরকারের তরফ থেকে মানবিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে সেগুলো কিভাবে দেওয়া যায়, বন্টন করা যায়, কাদের কাছে দেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আসবে এবং তারা বিকেলের দিকে যাবেন একবারে মাঠে সরেজমিনে দেখার জন্য পরিস্থিতি আসলে কেমন। তো এই ছিল সুনামগঞ্জ থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত চাষিদের খাদ্য আর্থিক সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন কৃষি ও ত্রাণমন্ত্রী। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নারকীয় হামলার 13 বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি মামলার বিচার কাজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রায় 90% শেষ। হেফাজত নেতারা বলছেন ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে শাপলা ট্র্যাজেডিতে জড়িতদের মুখোশ উন্মোচন করতে হবে। বিচারহীনতার 13 বছরে নিহতদের পরিবার এখনো ভুগছে দুঃসহ যন্ত্রণা। ভুক্তভোগীদের দাবি সুষ্ঠু বিচারের মাধ্যমে প্রকৃত দোষীদের সাজা নিশ্চিত করা হোক। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। 5 মে 2013 ইসলামী মূল্যবোধ রক্ষা সহ 13 দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলাম বাংলাদেশের সমাবেশ। যোগ দিয়েছিলেন সারা দেশ থেকে আসা সংগঠনটির অগণিত নেতাকর্মী। ঢলের মতো এসেছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। পথে পথে পুলিশের বাধা উপেক্ষা করে জমায়েত হন শাপলা চত্বরে। উত্তাল জনতার স্রোতের জনাকীর্ণ সমাবেশ পণ্ড করতে অভিযানের নামে রাতভর হত্যাযজ্ঞ চালিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, দাবি সংশ্লিষ্টদের।
শাপলা চত্বরের নির্মমতায় মাত্র ২৬ বছর বয়সে স্বামী হারা হন ডালিয়া বেগম। একমাত্র ভাইকে হারান সেদিনের কিশোরী ফারিয়া আহসান সরণি। এক যুগেরও বেশি সময় ধরে এখনও তাদের তাড়া করে নারকীয় বর্বরতার স্মৃতি। আমি ওর মাথার পিছনে ধরেছিলাম, তো আমার এখনো মনে আছে, আমার ডান হাতে পুরো হাত রক্ত ভরে গেল। পোস্টমর্টেম রিপোর্টে ছিল খুব কাছে থেকে গুলি করা হয়েছে, গুলিটা আপনার নাকের এখান থেকে লেগে পিছনে বের হয়ে গিয়েছে। আজকে মানুষের বাবা একটা জিনিস আয়না দিলে বলে যে এটা আমার বাবা আছে, আমার ছেলেরা বলতে পারে না। আমার ছেলে একটা ছেলে শিশু। হেফাজত নেতাদের দাবি, শাপলার হত্যাযজ্ঞ পতিত সরকারের ফ্যাসিবাদী চরিত্রের প্রথম বহিঃপ্রকাশ। বিচার নিশ্চিতের মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব বলে প্রত্যাশা তাদের। ফ্যাসিবাদ বিরোধী সর্বপ্রথম বাংলাদেশের সর্ববৃহৎ বিস্ফোরণ, তো সেটাকে সেইভাবে আবার দমন করা হয়েছে, সেটা ট্র্যাজিক ইতিহাস। সরকার যেই থাকুক, সরকারের পক্ষ থেকে নাগরিকদের উপরে এরকম যেন অত্যাচার অবিচার করা না হয়, এই জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যেন ভবিষ্যৎ সরকারগুলো এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। শাপলা চত্বরের নির্মমতার ঘটনার দায়েরকৃত মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি। শুধু ঢাকাতেই সমাবেশস্থলী প্রায় ৩২ জনের বেশি মানুষকে হত্যা করা, পরবর্তীতে চট্টগ্রামে, নারায়ণগঞ্জে এরই ধারাবাহিকতায় হত্যা করা, এগুলো সবটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ক্রাইম, এবং এটা অবশ্যই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। 90% মামলার তদন্ত কাজ আমরা শেষ করে এনেছি। আশা করছি যে আমরা খুব শিগগির এই মামলার তদন্ত সমাপ্ত করে রিপোর্ট সাবমিট করতে পারবো। শাপলা চত্বরের নির্মমতার ধারাবাহিকতা ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বাগান থেকে আম সংগ্রহ শুরু। সাতক্ষীরায় প্রথম ধাপে নামানো হচ্ছে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই সহ দেশীয় জাত। বাজারজাতে ব্যস্ত বাগানীরা। এবার বাণিজ্যের খবর। এপ্রিল শেষে ব্যাংক খাত থেকে নেওয়া সরকারের ঋণ কমে দাঁড়িয়েছে ৯২,৫০০ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণ ১৫,২০০ কোটি টাকা। বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় সরকারের এই ঋণ প্রবাহ ইতিবাচক হলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া সরাসরি ঋণ নেওয়াকে মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস বলছেন অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানের রিপোর্ট। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাস কর আদায়ে ১ লাখ কোটি টাকার রেকর্ড ঘাটতি। জুনের মধ্যে আদায় করতে হবে ২,১৫,০০০ কোটি টাকা। ঋণ নির্ভর অর্থনীতিতে সরকারের নিরাপদ যোগানের উৎস এখন ব্যাংক খাত। গত ৩ মাসের পরিসংখ্যান বলছে ২৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৭,৫৯০ কোটি টাকা ঋণ রেখে যায় অন্তর্বর্তীকালীন সরকার। সে সময় পুরো ব্যাংক খাতে সরকারের ঋণ ছিল ৬৮,২৩০ কোটি টাকা, যা সরকারের বাজেট সহায়তার প্রায় ৭০%। ৯ এপ্রিল তা বেড়ে দাঁড়ায় প্রায় দ্বিগুণ। তবে এপ্রিলের শেষ সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ ১৫,২০০ কোটি টাকা ও ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণের হার কমে দাঁড়ায় ৯২,৫০০ কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংক বলছে বেসরকারি খাতে ঋণ গ্রহণের হার কম, ফলে সরকারের ঋণ গ্রহণ সংকট সৃষ্টি করবে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সরকারকে যে বাংলাদেশ ব্যাংক থেকে যে ঋণের লিমিট দিয়ে দেওয়া হয়েছে, এই লিমিটের মধ্যেই সরকার প্রতিনিয়ত সুবিধা ভোগ করছে। এটার অর্থ এই না ক্রেডিটের সিংহভাগ সরকার নিয়ে যাওয়ার কারণে ব্যাংকে প্রাইভেট সেক্টরে দেওয়ার মতো তারল্য নেই। অলস টাকার চাপ কমাতে ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণ ইতিবাচক হিসেবে দেখলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ সরাসরি মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে, ফলে উৎপাদনশীল খাতে ব্যয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। আপনি যেহেতু কেন্দ্রীয় ব্যাংক থেকে বড় করছেন, সুতরাং আপনি যে খাতে এই টাকাটা ব্যবহার করবেন সেই খাত যেন প্রোডাক্টিভ খাত হয়। এটা সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য আপনি বড় করতে পারেন না, বা যে কোনো রেভিনিউ প্রজেক্টের জন্য এটা বড় করতে পারেন না, কারণ এখান থেকে আয় আসতে হবে, যে আয় দিয়ে আপনি ওই টাকাটা আবার ফেরত দেবেন। কেন্দ্রীয় ব্যাংকের থেকে বড় করলে ডেফিনেটলি এটা একেবারে সরাসরি মানি সাপ্লাই অ্যাড হয়, এর ফলে ইনফ্লেশন হিট করে। সরকারের বাজেট সহায়তার লক্ষ্যমাত্রা ১,০৪,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে স্বল্পমেয়াদী ঋণে আগ্রহ বেশি সরকারের, ফলে নিয়মিত অর্থ ফেরত আসার অঙ্কও বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। লাঠি যার জমি তার, চরাঞ্চলের এমন বাস্তবতা সবারই জানা, যেখানে টাকার বিনিময়ে হাতে হাতে বদল হয় খাস জমির মালিকানা।
চাষাবাদ ও বসবাসের জন্য ভূমিহীনদের গুনতে হয় ভাড়ার টাকা। দীর্ঘদিন ধরে দেয়ার জরি বন্ধ থাকায় চিহ্নিত হচ্ছে না মালিকানাধীন ও খাস জমি। গাইবান্ধার চর দ্বীপচর ঘুরে এসে ভূমি অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেছেন হেদায়েতুল ইসলাম বাবু। ক্যামেরায় ছিলেন সোহেল রানা। চারিদিকে নদী, মাঝখানে বাড়িঘর। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চর গুপ্তমণি, যেখানে চাষাবাদ ও বসবাস করেন চর দ্বীপচরের মানুষ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ নানা প্রতিকূলতার মধ্যে নদী পাড়ের মানুষকে বড় জটিলতায় পড়তে হয় জমি কেনা বেচার সময়। কাগজপত্র নেই এমন খাস জমির মালিকানা বদল হয় হাতে হাতে, চুক্তি হয় স্ট্যাম্পে। 20,000, 25,000, যেটা যেরকম জমি সেরকম তার দাম। কাগজ নেই, এই কারণে স্ট্যাম্পে জমিটা কেনা বেচা হচ্ছে। যাদের নিজস্ব জায়গা জমি নেই, টাকার বিনিময়ে তাদের জায়গা ভাড়া নিয়ে বসবাস করতে হয়। টাকা না দিলে জোটে না মাথা গোঁজার ঠাঁই। চাষাবাদের জন্য জমি ভাড়া নিয়ে আবাদ ফসল করতে হয় ভূমিহীনদের। বছরে বছরে 3,000 করে টাকা দেয় 10 কাঠা মাটি, এইরকম করে কন্টে 7,000-এর উপরে বেসেস করে যার যত আসে ওই অনুযায়ী আমরা তাকে ভাড়া দিই। গুপ্তমণি, রসুলপুর, উজালডাঙ্গা সহ প্রায় সব চরাঞ্চলে খাস জমি কেনাবেচা হয় পানির দরে। মালিকানাধীন জমির দামও খুব বেশি নয় এখানে। তবে মালিকানাধীন জমি কেনাবেচায় জমির দামের চেয়েও বেশি পড়ে দলিল খরচে। যমুনা ব্রহ্মপুত্র নদের বালুচরে জেগে ওঠা আবাদি জমি এখানে ফেলনা নয়। তারপরও সমতলের তুলনায় অনেক কম দামে জমি পাওয়া যায় এই চর দ্বীপচরগুলোতে। এখানে 1 বিঘা জমি বিক্রি হয় মাত্র 10,000 টাকায়। বালুচর 10 থেকে 15,000 টাকা বিঘা কাগজ বিক্রি হয়, আর যেটা আবাদযোগ্য জমি সেটা 30 থেকে 50,000 পর্যন্ত বিঘা। কিনতি যে দাম তার তো ডবল টাকা আগে দলিল করতি। দুর্ধর্ষ লোকজন তারাই ওই জমিগুলো ভোগ দখল করে খায়। কাগজ নাই, পাতি নাই, সরকারি খাস জমি। আমি অসহায় ব্যক্তি, যদি ওই জমিটাতে বাড়ি করি তাও আমাকে টাকা দিতে হবে। ভাঙনে বিলীন হয়ে যাওয়া নদী শিকস্তি জমি জেগে উঠলে সেই জমির সীমানা ও মালিকানা নির্ধারণ হয় দিয়ারা জরিপের মাধ্যমে। 1862 সালে এই জরিপ শুরু হলেও নদী বিধৌত গাইবান্ধার 4 উপজেলায় দীর্ঘদিন ধরে বন্ধ জরিপের কাজ। আমরা প্রত্যাশা করব যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর এই অঞ্চলে মানুষের ভূমি ব্যবস্থাপনাকে আরো উন্নততর করার লক্ষ্যে এখানে দিয়ারা জরিপের ব্যবস্থা করে। বেসরকারি সংস্থার তথ্যমতে গাইবান্ধার 4 উপজেলার 22টি ইউনিয়নে 181টি চর দ্বীপচরে গ্রামের সংখ্যা 134, যেখানে 4 লক্ষাধিক মানুষের বসবাস। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সাতক্ষীরায় শুরু হয়েছে আম সংগ্রহ ও বাজারজাতকরণ। সকালে সদর উপজেলার ফিংড়ি গ্রামের আম বাগানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। জানান, নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী গোপালভোগ, গোবিন্দভোগ ও বোম্বাই সহ দেশীয় জাতে বিভিন্ন আম সংগ্রহ চলছে। এছাড়া 15 মে থেকে হিমসাগর ও 27 মে থেকে ল্যাংড়া এবং 5 জুন থেকে আমরুপালি জাতের আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী 1 মাসে প্রায় 300 থেকে 350 কোটি টাকার আম বেচাকেনা হবে বলে আশা কৃষি বিভাগে। ইপিএল এর খবর, এভারটনের সঙ্গে 3-3 গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে পয়েন্ট হারানোর শিরোপার রেসে আর্সেনালের চেয়ে পিছিয়ে পড়েছে সিটিজেনরা। এভারটনের মাঠে হিল ডিকিনসন স্টেডিয়ামে ম্যাচের শুরুটা রাজত্ব করেছে ম্যানচেস্টার সিটি। 16 মিনিটে লিড নেওয়ার সুযোগ পিছিয়ে ছিল আর্লিং হল্যান্ড, তবে এভারটনের রক্ষণ ভাগের দৃঢ়তায় পেরে ওঠেনি। অবশেষে 43 মিনিটে জেরেমি ডোকুর গোলে এগিয়ে যায় ম্যান সিটি। বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় এভারটন। 68 মিনিটে তিয়েরনোবেরির গোলে সমতায় ফেরে টফিস। 73 মিনিটে ব্যবধান 2-1 করেন জ্যাক ও ব্রায়ান। 81 মিনিটে বেরি ম্যাজিকে হতাশায় মুষড়ে পড়ে ম্যানচেস্টার সিটি। 3 গোল হজম করে আক্রমণ আরও ধার বাড়ায় গার্দিওলার দল। 2 মিনিট পর দলকে পথ দেখান আর্লিং হল্যান্ড। তার গোলে স্বস্তি ফেরে সিটি শিবিরে। এবার ম্যাচের যোগ করার সময় আবারও জেরেমি ডাকুর গোল, আর তাতেই হার এড়ায় ম্যানচেস্টার সিটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ভূমিধস বিজয় প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠনে বিজেপি। মন্ত্রিসভার শপথ 9 মে। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শুভেন্দ্র। তৃণমূলের অফিস ভাঙচুর, উত্তেজনা। পশ্চিমবঙ্গে ক্ষমতায় পালা বদলে তিস্তায় পানি গড়ানোর আশা। দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাবের সম্ভাবনা দেখছে না বিশ্লেষক। অমীমাংসিত ইস্যুতে জোরালো কূটনীতির তাগিদ।
এবং চাইলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল সম্ভব নয়, স্বার্থবিরোধী কিছু থাকলে পুনর্বিবেচনার সুযোগ আছে, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী। এই ছিল দুপুর 12টার সময় সংবাদের এখনকার আয়োজন। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। মাঝি ইসলাম ধ্রুব, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।